অমিত শাহ রাজ্যে ঠিক সেই সময় পাল্টা আন্দোলন কর্মসূচিতে কংগ্রেস। অমিত শাহ সফরসূচিতে রয়েছে বাঁকুড়ার এক আদিবাসী পরিবারের বাড়িতে মধ্যাহ্ন ভোজন। বাঁকুড়াতেই তিনি আদিবাসী নেতা বিরসা মুন্ডার প্রতিকৃতিতে মালা দিয়েছেন, কথা বলেছেন বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সঙ্গে। ঠিক আগামীকাল আবার এক নিউ টাউনে মতুয়া সম্প্রদায়ের একজনের বাড়িতে মধ্যাহ্ন ভোজন সারবেন অমিত। আর ঠিক এই সময়ই দলিত উৎপীড়ন ইস্যুকে সামনে রেখে বিধান ভবনে সত্যাগ্রহ আন্দোলনে নামছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। এই মুহূর্তে সরাসরি চোখ রাখবো তার সেই আন্দোলন কর্মসূচির দিকে। মুসলমান কারোর কাছে ভিক নিয়ে বড় হতে চায় না। মুসলমানের ভাতাকে দিল না দিল তাতে কিছু যায় আসে না। মমতা ব্যানার্জি যখন জন্মায়নি, পশ্চিমবঙ্গে যখন তৃণমূলের সরকার ছিল না, তখনও ওয়াকফ সম্পত্তি ছিল। সরকার যখন থাকবে না, যে কংগ্রেস সিপিএম বিজেপি কাউরি সরকার যখন, তখনও ওয়াকফ সম্পত্তি থাকবে, তখনও ইমাম থাকবে, মুয়াজ্জিন থাকবে, তখনও মন্দির থাকবে, মসজিদ থাকবে। সমগ্র রাজনীতি করে কোনো লাভ নাই। আজকে রাজনীতি কোথায়? মানুষের চাকরি নিয়ে রাজনীতি আছে, মানুষের উন্নয়নী রাজনীতি আছে, শিল্প নিয়ে রাজনীতি আছে। কেউ বলছে আমরা এত শিল্প করেছিলাম, আরো 10 গুণ শিল্প করবো না। কেউ বলছে আমরা এত চাকরি দিচ্ছি, আরো চাকরি দিব না। কেউ বলছে তোমাদের শিক্ষা এতটা দিয়েছি, আরো শিক্ষিত করবো না। আমাদের আলোচনা কি? আমি রামের মন্দির প্রতিষ্ঠা করব, আমি পূজারি ভাতা দিব, আমি মতুয়াদের ভাতা দিব। কেন শুধু মতুয়া? কেন বাংলায় গরিব বহু লোক আছে। মতুয়াদের তুমি 1 বার না 10 বার দাও, কিন্তু নির্বাচনের আগে মতুয়াদের কথা মনে পড়ছে কেন? একটা একটা করে বোর্ড পর্ষদ গঠন করে সমাধান করতে পারবো? আমার হাতে খাবার নেই, ভাগ করবো কতজনকে? বাংলায় লক্ষ লক্ষ বেকার যুবকের চাকরি দরকার, রুটি দরকার, রুজি দরকার। আমি তার ব্যবস্থা করছি না। বাজারে জিনিসপত্রের আগুন লেগে গেছে, আমি তার জন্য ভাবছি না। বাজারে শিল্প নেই, তার কথা বলছি না। কেন বাংলা থেকে লক্ষ লক্ষ মানুষ বাইরে চলে যাচ্ছে, তার কথা বলছি না। প্রয়োজনে কখনো মুসলমানকে খাতির করে মুসলমানের ভোট নিব, দেখে মুসলমানকে খাতির করতে গিয়ে হিন্দু বিগড়িয়ে যাচ্ছে, পুরোহিত কথা দিয়ে দিই, হিন্দু তুমি খুশি হয়ে যাও। আমরা আমরা মানুষের সেবা করতে, আমরা মানুষের কথা বলতে পেরেছি, আমরা সকলের সমান অধিকারের কথা বলি, আমরা সকলের সমান সুযোগের কথা বলি, আমরা সকলের স্বার্থে কংগ্রেস করি। এই কংগ্রেস তাই কখনো দুর্বল মনে হতে পারে, কিন্তু দুর্বল কংগ্রেসকে শক্তিশালী হতে সময় লাগবে না। নীতি আদর্শ যদি থাকে আমাদের ঠিক, ইমান যদি থাকে আমাদের ঠিক, নিয়ত যদি আমাদের ঠিক থাকে, তাহলে কখনো দুর্বল মনে হলেও এই কংগ্রেসকে কেউ হারাতে পারবে না। ভারতবর্ষের মানুষ আজ ধীরে ধীরে বুঝতে পারছে বিজেপি বলতে কাকে বোঝায়, বুঝতে পারছে। বিহারে লাহের তৈরি হয়ে গেছে, বিহারে ঢেউ উঠে গেছে বিজেপি আর জেডিইউ এর বিরুদ্ধে। কেন? বিহারে ভোটের 3 মাস আগেও কেউ ভাবেনি যে মহাগঠবন্ধন তেজস্বী রাহুল তারা মিলে একটা ঢেউ তুলে দেবে, কেউ বুঝতে পারেনি। মোদীজিকে দিল্লির মস্তাদ ছেড়ে দৌড়িয়ে দৌড়িয়ে বিহার সামলাতে আসতে হচ্ছে। কেউ কি ভেবেছিল 3 মাস আগে? মনে রাখবেন, একটা মানুষের উচ্চতা 6 ফিট, খাবার দাবার কম করলে, দেখভাল কম হলে হয়তো একটু দুবলা পাতলা হয়ে যেতে পারে, কিন্তু তার উচ্চতা কমে না, তার কাজ কখনো কমে না। ভারতবর্ষের কংগ্রেস তাই দুর্বল হয়নি, দুর্বল হয়নি। হয়তো কোথাও ক্ষমতা হারিয়েছে, কিন্তু তার কাজ কমেনি। তাই ভারতবর্ষের কংগ্রেস ছিল, আছে, থাকবে। বাংলায় আগামী দিনে কংগ্রেস আর বামের জোট ক্ষমতায় আসবে। আর এই শপথ নিয়ে আমরা এই মঞ্চ ছাড়ব। জয় হিন্দ, ধন্যবাদ।